এত এনার্জি তোমার, এত এনার্জি তোমার, এত এনার্জি তোমার, এই কোয়েশ্চেনটা প্রচন্ড কমন। আমার তো এনার্জিতে এবার নজর লেগে যায় ভাই, সরি মজা করলাম। কিন্তু আজকের কমেন্ট বক্সে এই কমেন্টটা আমি একদম চাই না, কারণ আমি 10 থেকে 100 বার বলে দিয়েছি যে যোগা করুন, এনার্জি এমনি এমনি বেরিয়ে যাবে। তখন দেখবেন শরীর থেকে এমন এমন এনার্জি ফুটে বেরোচ্ছে না, যেটা একটা 20 বছরের মেয়েরও থাকে না। আমরা তো 30 পেরিয়ে গেছি। যদি কোনো ইমোশনাল ট্রমা না থেকে থাকে তাহলে এই কথাটা বললাম। এক সপ্তাহ পরে থাকা ফ্রিজের ওই এনার্জি ড্রিঙ্ক খাওয়া বন্ধ করুন আর যোগা করুন। সকালবেলা উঠলাম, উঠে নদীকে স্কুলে পাঠাবো ভাবলাম, তারপরে রাত থেকে ঠিকঠাক করে ঘুমোচ্ছিল না, উসগুস উসগুস করছিল, একটা অ্যাসিডিটি হয়েছে। মানে স্কুলে যাওয়ার নাম করা শুনতেই কাঁদতে শুরু করলো, শরীর টরীর খারাপ লাগছে। তারপরে দেখছি নাক ফাঁক বন্ধ, পুরো বেশ ভালো রকম সর্দি ফর্দিও ধরেছে। আর পাঠাইনি ওকে স্কুলে, সকালবেলা ওকে পড়তে বসিয়েছি আর আমি ওর টিফিনটা রেডি করতে এসেছি। ছোটবেলায় দেখবেন যখন আমরা শরীর খারাপ হতো আমাদের, তখন দেখবেন মা বাবাদের ভালোবাসাটা একটা আলাদা লেভেলেরই থাকতো। তখন মনে মনে ভাবতাম যে ইস, আমার যদি আজ শরীর খারাপ হতো তাহলে মা একটু বেশি ভালোবাসতো, বাবা একটু বেশি ভালোবাসতো, নানান ধরনের ভালো ভালো খাবার পেতাম। বিশেষ করে বোধ আছে আমার যখন জ্বর হতো বাবা একটা করে ডেয়ারি মিল্ক আনতো, কারণ বাড়ির খাবার কিছু খেতে ইচ্ছা করতো না। ঠিক সেরকমই সকালবেলা মেয়েকে জলখাবারে কি দেবো ভাবতে ভাবতে ভাবলাম যে সবজিপাতি তো একদমই খায় না, অথচ এরকম কোনো টেস্টি খাবার বানানো যাক যার মধ্যে সবজিপাতিও ঢুকিয়ে দেওয়া যাবে, তার সঙ্গে টেস্টিও লাগবে। যদিও নদীর শরীরটা এতটাই খারাপ, মানে এত জ্বর সর্দি হয়েছে যে ওর মুখে কোনো টেস্টই নেই। আমি এত সুন্দর করে পাওভাজি বানিয়ে দিলাম, যেটা আমাদের খেতে তো ফাটাফাটি লাগলো, বাট ও না মানে কোনো ইন্টেন্স টেস্ট ছাড়াও কিছু পাচ্ছেই না। মানে ধরুন ঝাল হলে বিশাল ঝালটা লাগছে, টক হলে টক লাগছে, বাকি যে মানে ওই একটা চাটকা ব্যাপার সেটাও লাগছে না। তবুও আজকে আমি মশলা ছাড়া, মানে পাওভাজি মশলা বাইরের আমি ইউজ করিনি, একদমই বাড়ির তৈরি ওই জাস্ট পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে এই পাওভাজি মশলাটা বানালাম, মানে পাওভাজির ভাজিটা বানালাম। আর আমার কাছে পাওভাজির পাও নেই, সেই জন্য এই যে লম্বা কোয়াটার পাউরুটিগুলো ছিল এটা দিয়েই পাওভাজি বানিয়ে সবাইকে দিলাম। আমি খেলাম আর সবাই খেলো। আমি সব বুঝতে পারি। হ্যাঁ কর, হ্যাঁ করো। পাটা তুই রাত্রেবেলা অতবার গা ভাঙছিস দেখে আমি বুঝতে পেরেছি যে কিছু একটা কেস। পিতা মাতা আর কন্যা সবারই জন্য একসাথে খাবার নিয়ে চলে এসেছি, অত এর ওর ওর করতে পারি না। এটার মধ্যেই দিয়েছি, এটা দিয়ে খেয়ে নেবে সবাই একসাথে একটা প্লেটের মধ্যে। এত টেস্টি খাবারটাকে বলছে টক। প্রথমবার ওই ভাজিটা ইয়ে করেছি, মশলা ছাড়া করেছি, তাতেও কি সুন্দর লাগছে। হয়তো কেমন লাগছে মশলা ছাড়া পাও ভাজি? বোঝা যাচ্ছে মশলা ছাড়া কিছু না, শুধু বাটার দিয়েছি, অল্প একটু জিরে ফোড়ন আর সবজিগুলোকে স্ম্যাশ করে একটু তেঁতুল দিয়ে, আর সবজিটা শুধুই খাওয়া যাবে। সবজিটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে। দেখো শুধু মশলার দরকারই নেই, বেকার বেকার মশলা দেওয়া। নাক পুরো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ ভালো লেগেছে। ওই যে ঠান্ডা গরম, একবার ঠান্ডা পড়ছে আবার গরম পড়ছে। নে না আমি খেয়েছি, আমি আর খাবো না। নদী এটাও খাবে না, এটা আমাকে খেতে হবে। আজ আসুনি কেন? আরে আমার শরীর খারাপ ছিল বলে তাই চোখ অপারেশন হলো, ওই জন্য তো আসিনি। বলো আমি বলি না আজকেরে যাই, আমার কিরম কাল থেকেই বলি আমি বৌদির সঙ্গে দেখা দেখছি। দাঁড়া, এখানে আশেপাশে অনেক নতুন সব এসেছে, আমি কথা বলে দেখি, তারপরে তোমাকে জানাবো, ঠিক আছে? চম্পা মাসি এসেছে অনেকদিন পরে দেখা করতে, দেখাও করে গেল। আর মাসি একটা কাজ খুঁজছে, মাসির তো একদিন ধরে শরীর খারাপ ছিল, তো সেই জন্য কাজ করতে পারিনি, এখন আবার কাজ করবে বলছে। তো দেখি এখানে যদি কেউ আসে, অনেকেই থাকে না আমাদেরকে বলে যে কাউকে একটা দেখতে, তো মাসির নাম্বারটা দেবো। মাসি এমনি কাজ টাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওই একটু মানে বয়স হয়েছে তো বেশি আসতে পারে না, কামাই টামাই করে, সেটাই হচ্ছে মেন কনসার্ন আর কি। গরম জলটা খেয়ে নাও, শরীরটা একদমই ভালো নেই, পুরো ঠান্ডা লেগেছে ভালো রকম, এবং আমারও লেগেছে ওর থেকে, জ্বরও হালকা হালকা আছে। নাও খাও গরম জলে খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। ধরে খাও। সাউন্ডটা কমা, একটু সাউন্ডটা একটু কমা। আমি আমার দর্শকদের সাথে কথা বলিব প্লিজ, আমার রেগুলার ভিউয়ারদের সাথে কথা বলিব। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নতুন অয়েল ইউজ করছি, মানে করবো আর কি। তো সেটা আমার কাছে আসেনি, তো একটা আঙ্কেল আন্টি, ওনারা ভিডিওতে অনেকেই দেখে থাকবেন, ওনারা প্রচুর ভাইরাল হচ্ছে এখন, বয়স্ক আঙ্কেল আন্টি। তো ওনারাই এই পুরোপুরি তেলটা বা হেয়ার প্রোডাক্ট বা অনেক কিছুই প্রোডাক্ট আছে, তার মধ্যে হেয়ার প্রোডাক্টটা বেশ ভাইরাল হচ্ছে। হেয়ার অয়েল একটা আছে আর হেয়ার টনিক একটা আছে, তো ওই দুটো আমি অর্ডার করেছি, কারণ বললাম না আদিবাসী অয়েলটা টু মাচ কস্টলি, 1500 টাকা দাম এই 100 ml তেলের দাম। তো সেখানে আমি 550 টাকায় 100 ml তেল পেয়েছি। দেখা যাক একবার ইউজ করে কিরকম হয়। যদিও আদিবাসী অয়েল নো ডাউট ভালো, যারা 1500 টাকা খরচা করে নিতে চান ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস, কারণ এটাতে বেবি হেয়ার তো গ্রো করবেই, চুল লম্বা হবে তাড়াতাড়ি, খুব ভালো কাজে দেবে, ঠিক আছে? এটা আমি বলে দিলাম, আমি ইউজ করার পরেই বলে দিলাম। এই যে দুটো প্রোডাক্ট আমার কাছে চলে এসেছে, এইটা না আভিমি। সো দিস আর দ্য প্রোডাক্টস। আমি প্রচন্ড হ্যাপি, নতুন যখনই কিছু আসে আমার প্রচন্ড একটা মনে একটা মানে স্ফূর্তি কাজ করে। সেই প্রথমেই বলে দিই, এটা হচ্ছে
অয়েলটার নাম হচ্ছে কেশ পল্লব হ্যান্ডমেড অয়েল। কেশ পল্লব মানে কেশে পল্লব গজিয়ে যাবে একদম। আছে না কত এমএল আছে? হ্যাঁ 100 ml আছে। এইটা নাকি গ্যারান্টি আপনার যে নিউ হেয়ার গ্রোথ তো হবেই, সাথে হেয়ার ফল রিডিউস হবে, ড্যান্ড্রাফ রিডিউস হবে, ওভারঅল চুলের যে টেক্সচার সেটা মানে যদি খুব রাফ অ্যান্ড ড্রাই হয়ে থাকে, যদি আমার চুল এখন আর রাফ অ্যান্ড ড্রাই নেই, আমি হেনা ইউজ করে বন্ধ করে দিয়েছি বলে দেখুন চুলটা কি সুন্দর সিল্কি সিল্কি ভাব আছে। এটা হচ্ছে ক্লেম করেছে। আর কিভাবে ইউজ করতে হবে, ওই নর্মালি খুলে সার্কুলার মোশনে মাসাজ করে আপনি 2 ঘন্টা রাখতে পারেন বা ওভার নাইট রাখতে পারেন, রেখে তারপরের দিনে আপনি ধুয়ে নিতে পারেন। হ্যাঁ তবে এখানে বলেও দিয়েছে যদি কোনো ধরনের অ্যালার্জি নোটিস করেন তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে। এই রাত্রেবেলায় অয়েলটা মেখে যদি আমি তারপরে ধুয়ে ফেলি আমার অবস্থাটা কি হবে জানেন তো? নিউমোনিয়া হয়ে যাবে। আমি টোটাল একটা কম্বো সেট নিয়েছিলাম, মানে পুরোপুরি একটা সেট। এটার মধ্যে একটা হেয়ার টনিক রয়েছে না হেয়ার, এটা হচ্ছে হেয়ার গ্রোথ সেরাম। আমি প্রত্যেকদিন তেল মাখি না, একদিন তেল একদিন সেরাম মাখি, তো এইটা ইউজ করবো। এইখান আবার কি রে ভাই, এটা আবার কি? না এটা আমি অর্ডার করিনি, এটা ফ্রি গিফট। এই দুটো নিয়েছি বলে এর সাথে ফ্রি গিফট দিয়েছে কুনভার চারকোল ফেস ওয়াশ, নর্মাল টু অয়েলি স্কিন। বাট আমার এখন অয়েল স্কিন, আমার প্রচন্ড ড্রাই স্কিন, তো এখন ইউজ করতে পারবো না, গরমকালে ইউজ করবো যখন প্রচন্ড ভরভরকে তেল বেরোবে তখন। ঠিক আছে, তো এই হচ্ছে 3টে প্রোডাক্ট যেটা আমি রিভিউ খুব শিগগিরই করবো। 1 মাস ইউজ করে নিতে দিন। আদিবাসী অয়েলের যেরকম একটা ফাটাফাটি রিভিউ শেয়ার করেছি প্রত্যেকটা ব্লগে, যে ডেফিনেটলি আদিবাসী অয়েল কিনতে পারেন যারা খুব তাড়াতাড়ি চুল লম্বা করতে চান, যারা খুব বেবি হেয়ার গ্রো করাতে চান। আমার প্রচুর বেবি হেয়ার গ্রো করেছে, আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছি, আগে বলেছি। এরপরে মেন যে জিনিসটা ভিডিও করবো সেটা হচ্ছে বলি, কলকাতায় যবে থেকে আমি এসেছি, পুরো কলকাতা বলছিলাম, যখন সাউথে থাকতাম যাদবপুরে, ওখানে জল না খুবই ওই আয়রন যুক্ত জল, খুবই হার্ড ওয়াটার যাকে বলে। আর আরামবাগের জল কিন্তু একদমই হার্ড ওয়াটার না, মানে কোনো আয়রন ফায়রন যাবে না। দীর্ঘ বছর ধরে আপনি কি বলে অ্যাকোয়াগার্ড ইউজ করে যান, আপনার ভেতরে মেশিনে কোনো ধরনের আয়রন গার্ড লাগানোরও দরকার পড়ে না, এত ভালো জল। বাট এই কলকাতা বলুন, আমি এখন যেখানে আছি সেই জায়গাটা বলুন, প্রত্যেকটা জায়গায় এত বাজে জলের অবস্থা না, যে 2 দিন ছাড়াই ট্যাঙ্কি পুরো লাল হয়ে যাচ্ছে, 2 দিন ছাড়া পরিষ্কার করতে হচ্ছে। বালতি যদি একদিন বা মানে ধরুন আজকে আমি স্নান করলাম, কালকে যদি বালতি না মাজি না, পুরো স্তর পড়ে যায় একদম আয়রনের, এত জঘন্য জল। যেরকম ধরুন আরামবাগে আমি যখন যাই, আমি 1 সপ্তাহ চুলে শ্যাম্পু ইউজ করি না, আমার চুলও পড়ে না, কিচ্ছু না, খুব সুন্দর চুল থাকে। এখানে আসা মানে দিন এলাম, আমার পুরো চুলে হেয়ার ফল শুরু হলো, নানান ধরনের প্রবলেম শুরু হয়, ড্যান্ড্রাফ ফ্যান্ড্রাফ ইত্যাদি। এই জন্য আমি একটা ওদেরই, এটা আমি দেখলাম ভিডিওতেই দেখলাম, ইনস্ট্যান্ট ওয়াটার সফটনার। ঠিক আছে, যেটা হেয়ার অ্যান্ড স্কিনের জন্য ভীষণ ভালো। মানে ওনারা এটাই বলছিলেন যে ভাবুন যদি একটা কল বা বাথরুমের অবস্থা ওই করতে পারে এত হার্ড হওয়া সত্ত্বেও, তাহলে আমাদের স্কিনের আর চুলের কি ধরনের বাজে ইম্প্যাক্ট পড়ে ওই ধরনের জল ইউজ করার পর। মানে দেখবেন এক একটা জায়গায় গিয়ে জল হাওয়া এত ভালো যে আপনার স্কিন অ্যান্ড চুল এমনিতেই ভালো হয়ে যায়, আর এক একটা জায়গায় জল হাওয়া এত খারাপ যে আপনি যাই ইউজ করেন না কেন, যাই করেন কোনো কাজে দেয় না, কারণ অটোমেটিকলি আপনার স্কিন মানে বাজে থেকে বাজে তরও হয়ে যায়। বিশাল বড় কাজ। এইটা নাকি কত এমএল একটা বলা হয়েছে, আমি পরে বলে দেবো। হ্যাঁ 2 থেকে 3 কাপ, মানে এটা ছোট একটা কাপ দেওয়া আছে এর সাথে, তো ওই 2 থেকে 3 কাপ যে জলের মধ্যে আপনি স্নান করবেন সেই জল মিশিয়ে মুখে বা চুলে অ্যাপ্লাই করতে বলছে, তাহলে মানে হার্ড ওয়াটারের যে ব্যাপারটা ওটা কিছুটা হলেও কাটবে। এবার আপনাদের বলি, যদি আপনারা এটা কিনতে না চান তাহলে যে নর্মাল হয় না অ্যাপেল সাইডার ভিনিগার, তো সেইগুলোও কিন্তু 1 কাপ করে আপনারা জলের মধ্যে মিশিয়ে স্নান করতে পারেন, ওটাও কিছুটা কাটে। এই জামার কালার এই কালার ম্যাচ হয়ে গেছে। আমরা ছোট থাকতে পিঙ্ক কালার বুঝতাম না, এখনকার বাচ্চা যেমন সব মেয়েদের পিঙ্ক ছেলেদের ব্লু, আমাদের সব ছিল না। পিঙ্ক কালারে কেক এনেছিল দাদাভাই কালকে, এখন আমার খিদে পেয়েছে, চা বানিয়েছি, খাবো পিঙ্ক কালারে কেক দিয়ে। আমরা তো এই চাই যে দেখুন, কোনো অখাদ্য চা জীবনে কেউ খেতে চাইবেন না, না আছে চিনি, শুধু পেপারমিন্ট একটা ফ্লেভার ছাড়ে আর গরম জল। অনেকদিন পর একটু চটকা খেতে ইচ্ছে হচ্ছে বাড়িতে, এই যে তেঁতুল গুলো নিয়েছি, আজকে আলু কাবলি বানাবো আজকে। এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি। ছোটবেলায় যখন ফুচকা খেতে যেতাম না, সেইখানে আমরা চুরমুড়ের থেকে বেশি আলু কাবলি খেতাম, তখন ওনারা আলু কাটা বলতো আর কি। তো ওইটাকে বেশ ছোলা মটর দিয়ে এত সুন্দর করে মেখে দিত, আর বেশি করে তেঁতুল দিতে বলতো, আর লঙ্কা, আহা যা লাগতো। অনেক দিন খাইনি, নদী হওয়ার আগে এটা আমি বাড়িতে বানিয়ে বেশ খেতাম, কেন জানি না তারপর থেকে অনেকদিন বানানো হয়নি। আজকে তেঁতুল দেখে ফ্রিজে মনে পড়ে গেল যে আজকে একটু আলু কাবলি বানাবো। অল্প একটু ভাজা মশলা করে নিয়েছি, আর তেঁতুলের রস, ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, আর মটর আর ছোলা আমি পরে ভিজিয়েছিলাম, মানে ওটা ভেজা হয়নি, আমি ভেজেনি তখনও, তো সেই জন্য এমনি প্লেন করে খেলাম। খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। মা বললো আমাকে একটু দে, আমি বললাম যে তুমি সন্ধ্যাবেলায় খাবে, আবার অ্যাসিডিটি হবে না তো, বলছি না একটুখানি দে। তো মায়ের জন্য এক বাটি তুলে রেখে আমি খেলাম। মিস্টার মুখার্জি ওরা সব মানে এইসব টক জিনিস পছন্দ করে না, আর বাবা তো একদমই খাবে না। শাশুড়িমা বলছে যে একটু কম করে তেঁতুলটা দে, তোর কি কোনো নতুন খবর আছে নাকি যে তুই এত তেঁতুল খাচ্ছিস? আমি বললাম কেন, খবর থাকতে হবে তারপরে তেঁতুল খেতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? এই যে আমি আমার আলু কাবলি নিয়ে চলে এসেছি, মাও খাচ্ছে আর আমিও খাচ্ছি। নদী তো খাবে না, চোখটা দেখি বোঝা যাচ্ছে শরীর খায়। ও দুধ খাবে এখন, গরম দুধ আনছি।
গরম দুধ খেয়ে তাদের ঠিক হয়ে যাবে শরীরটা। নদী সারাদিন এই কমেডি ভিডিও দেখবে সারাদিন, আর এখন চালিয়ে রেখে কোথায় চলে গেল কে জানে। আজকে ইউটিউবে চিকেনের একটা ওই পপকর্ন টাইপের ভাজা টাইপের দেখলাম। বিশেষ বাড়ি ফিরবে কটা, ফিরলো 8টার সময়, 8টা অলরেডি 10 বেজে গেছে। তো এখন দেখি তাড়াহুড়োর মধ্যে যদি কিছু করতে পারি চিকেন ফ্রাই দেখবেন বেশিরভাগ চিকেন পাকোড়া যারা করে তাদের ভেতরটা কিরকম শক্ত মতো হয়ে থাকে, মানে চিকেনটা শক্ত, কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে হয়। বাট চিকেনটাকে তুলোর মতো নরম করবেন কিভাবে, এইভাবে এই যে দেখুন নোড়া দিয়ে বা যে কোনো এমনি স্ম্যাশার দিয়ে হালকা একটু স্ম্যাশ করে দেবেন চিকেনের পিসগুলো, খেতে এত নরম আর এত সুস্বাদু হয় না, দারুণ লাগে। এই প্রসেসটা আমি করি মাঝে মাঝে চিকেন পাকোড়া করলে, মাঝে মাঝে না মানে প্রত্যেকবারই করি। এর মধ্যে অল্প একটু নুন, লেবুর রস, একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর হালকা হালকা করে থেতো করে দিচ্ছি, দিয়ে আরও 5 মিনিট রাখবো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে প্রত্যেকটা চিকেনের মধ্যে যাতে ভালোভাবে ঢুকে যায় সেটা মেকশিওর করতে হবে। আর তারপরে যথারীতি এর মধ্যে আমি দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু সোয়া সস, ভিনিগারও দেওয়া যায়, বাট যেহেতু আমি লেবু রস দিয়েছিলাম তাই এটা স্কিপ করে গেলাম। এবার ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে ম্যারিনেট করে এবার একটা আলাদা প্রসেস দেখলাম। এটা আমি দেখেছি একটা বাংলাদেশি পেজে, বাট ওটা না র্যান্ডামলি এসেছিলো ভিডিওতে, আমি পেজের নামটা খেয়াল করিনি। তো ওটাই দেখাচ্ছিল যে অন্যরকম একদম অদ্ভুত নিয়মে করলো ব্যাপারটা। সেটা হচ্ছে ময়দা আর কর্নফ্লোর প্রথমে মিক্স করে নিল, ঠিক আছে, নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিল কালারের জন্য, কারণ কেএফসি স্টাইল যখন চিকেনগুলো ভাজা হয় না দেখবেন ওপরে পুরো হলুদ একটা কোটিং থাকে, তাই শুধু ময়দার হলে ওটা হবে না। তো সেই জন্য অল্প একটু কোনো কালার মানে ফুড কালার হোক বা হলুদ একটু মেশালে ভালো। তো এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো ময়দা, 1/2 কাপের মতো কর্নফ্লোর দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নিয়েছি। হ্যাঁ, নুন তো অবশ্যই পরিমাণ মতো দিতেই হবে। দিয়ে তারপরে আমি এর মধ্যে না অল্প অল্প করে জলের ছিটে দেবো, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে এমনি যেরকম আটা মাখার সময় হয় না দেখবেন একটু 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 জড়িয়ে যায়, এর বাম্পস ক্রিয়েট হয়, তো সেই রকম বাম্পস ক্রিয়েট করতে হবে। আর ওইগুলোই হবে হচ্ছে ব্রেড ক্রাম্পস। নর্মালি আমরা যে ব্রেড ক্রাম্পস ইউজ করি ওটার থেকে ওটা নাকি খেতে ভালো হয়, আরও বেশিক্ষণ মুচমুচে হয়। এমনি নর্মাল ব্রেড ক্রাম্পসগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করার পর দেখবেন যে নরম হয়ে আছে ঠান্ডা হওয়ার পর, কিন্তু এটা নাকি ঠান্ডা হলেও বেশ মুচমুচে থাকে। তো ওইটাই আমার দেখে একটু মানে কৌতূহল হলো যে হ্যাঁ করে দেখি। এই যে দেখুন লাম্পস ফার্ম হয়ে গেছে সব কটা বেশ সুন্দরভাবে। এবার প্রত্যেকটা বেশ আলাদা আলাদা করে ঝুরঝুরে করে নেব লাম্পসগুলোকে, দিয়ে তারপরে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। তলায় যে আটা বা ময়দাগুলো পড়ে যাচ্ছে না ওটার মধ্যে অল্প একটু জল, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটা স্লারির মতো তৈরি করব, যেটার মধ্যে চিকেনগুলো ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্পসে ডুবিয়ে ভাজতে হবে। চিকেন পাকোড়া, চিকেন পাকোড়া নাম শুনে আবার তুমি ইয়ে হয়ে গেছো, উজ্জীবিত হয়ে গেছো, তোমার নস নস মে এখন খুন দৌড়া আবি। হ্যাঁ, মুখার্জি মেয়ের জন্য মাছ মেরে আর আমার জন্য নাটিস নিয়েছিল, শেষ সমস্ত জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। দেখুন আলাদা করে ব্যাটারটা গুলে নিয়েছি। আর এইটাকে অ্যাজ আ ব্রেড ক্রাম্পস আমি ইউজ করবো, এটা ভীষণ নাকি ভালো হয়। তো আমি এটা ফেসবুকেই দেখেছি, পেজের নামটা এই মুহূর্তে একদমই মনে পড়ছে না, কারণ র্যান্ডাম ভিডিও আসলে তখন দেখেছিলাম আর কি। তো এইটা ট্রাই করে দেখি আর আপনাদের জানাবো যে কেএফসি স্টাইল হয়েছে কি হয়নি। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো ছড়াইনি, আমি একটু এর মধ্যেও গোলমরিচ গুঁড়ো ছড়াবো, এদের টেস্টটা একটু আরও বেটার আছে আর কি। তো দেখা যাক, অনেকবার আগে কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন ট্রাই করেছি, সেরকম হয়নি, মানে পুরোপুরি ওরকম টাইপের হয়নি। এটা নাকি বলছে একদম ওর থেকেও ভালো হবে, দেখা যাক, ট্রাই করে দেখা যাক। ঢেলে দিলাম তেল, বেশি তেল দিচ্ছি না, ডুবো তেলে করলে ভালো ডেফিনেটলি, আর কালকে বৃহস্পতিবার তেল নষ্ট হবে। প্রথমে চিকেনগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডোবাতে হবে, ঠিক আছে, পাতলা কোটিং হয়ে যাবে এইভাবে। এটা থেকে তুলে এইটার মধ্যে কোট করতে হবে এইভাবে, ঠিক আছে, দিয়ে এবার এটাকে ফ্রাই করতে হবে। খুবই সিম্পল অ্যান্ড ইজি ব্যাপার স্যাপার, কিন্তু কীরকম কি দাঁড়াবে বুঝতে পারছি না। এই যে ছাড়লাম। মানুষের মাথায় কত রকম আইডিয়া করে এইসব বার করে না, আমরা তো এখন ইউটিউব দেখে দেখে ফটফট শিখে আছি, বাট এটা তো কারোর না কারোর মাথা থেকে বেরিয়েছে জিনিসটা। ছাড়লাম। হয়ে গেলে এবার উল্টে দিতে হবে যেন নর্মাল ভাজা হয় এইভাবে। কিরকম কুড়মুড়ে না মুড়মুড়ে না চুরমুড়ে কি হয়েছে সেটা আপনারাই দেখুন। দেখুন ব্যাপারটা দেখতে তো কেএফসি চিকেন মতো হচ্ছে, বাট খেতে কত দূর হবে সেটাই হচ্ছে মেন কনসার্ন, ঠিক আছে। আমি মিডিয়াম করে দিয়েছি হিটটা, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। দেখতে কি সুন্দর হচ্ছে না, পুরো কেএফসি স্টাইল চিকেন। মনে হয় কোনো জায়গা নেই, হয়ে গেছে। ডান। আহা, ফাটাফাটি, মারাত্মক, এক্সট্রাঅর্ডিনারি।
এই চিকেনের ঠ্যাংগুলো আমি ভেজেছিলাম কতক্ষণ পর্যন্ত, প্রায় 4টে ব্যাচ ভাজতে হয়েছিল। আজকে আমার খাবারের কম্বিনেশনটা অদ্ভুত, এখানে রুটি, চিকেন পকোড়া, ফুলকপি তরকারি, আর এখানে মুড়ি ঘন্ট নিয়ে বসেছি। এটা কিন্তু সাওয়ারামার, এটা কিন্তু ময়দা রুটি হলে, তোমার তো ময়দা রুটি ছিল। হ্যাঁ না, আমি বলছি পরোটা আমরা খেলাম না, ময়দা রুটি করে এই চিকেন গুলোকে টুকরো করে এনে সাওয়ারামা হয়ে যাবে। হ্যাঁ হেভি লাগবে। আচ্ছা এইটা হচ্ছে মুড়ি ঘন্ট, যেটা আমাদের নতুন বৌমা পাশের বাড়ি সৌমেনের বউ ও দিয়ে গেছে। তো দুপুরবেলাও যখন দিয়েছে আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, আমি বলছিলাম রাত্রেবেলা খাবো, তারপর রাত্রেবেলা আমি রুটির সাথে নিয়ে বসেছি, কারণ কালকে বৃহস্পতিবার তো খেতে পারবো না আমি। ওকে এক ধাক্কা বোরিং লাগিয়ে আর বসে আছি, 11:30 বাজছে। নদীর শরীরটা একদমই ভালো নেই, বেশ জ্বর। রাত্রেবেলা থার্মোমিটার দিয়ে দেখলাম প্রায় 1-এর মতো জ্বর। তো ক্রোসিন দিয়ে এখন ঘুমোচ্ছে, দেখা যাক যদি আবার ফিরে আসে তাহলে 5টার মধ্যে যদি আবার ফিরে আসে বা তার আগে তাহলে আমরা ভাইরাল, আর নাহলে যেন সর্দি থেকেই হচ্ছে। সর্দি থেকে হলে জ্বরটা বেশিক্ষণ মানে বেশি দিন থাকা উচিত না, একদিনের মধ্যেই জ্বর চলে যাওয়া উচিত। অবশ্যই যদি সর্দি বসে যায় তাহলে একটা ব্যাপার থাকে ইনফেকশন থেকে। আজ ব্লগটা কন্টিনিউ করছিলাম, মন ফোন ভালো নেই, কালকে আবার সকালবেলায় দেখা হবে। গুড নাইট।